ষাটের দশক, রাতের বেলা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। কোটটায় শু পরা একজন লোক মডার্ন স্টুডিওর সোজা ভিতরে চলে আসে। ধীরে ধীরে সে উপরের তলাতে ওঠে। স্টুডিওর একটি রুমের ভিতরে কাউকে সোজা শ্যুট করে দেয়। এই লোকটি কে, কাকে শ্যুট করলো, আর কেনই বা করলো, এ সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে ভিডিওটির লাস্ট পর্যন্ত দেখলে। ইন্টারভেলের আগে মুভিটি স্লো মনে হলেও ইন্টারভেলের পরে একে একে সকল জটিলতা রিভিল হতে শুরু করে। তো কথা না বাড়িয়ে চলুন বহু কাঙ্ক্ষিত কান্থা মুভির এক্সপ্লেনেশনে। মডার্ন স্টুডিওটির মালিক মার্টিন। তখনকার সময়ে বিখ্যাত লেখক ও পরিচালক থমাসকে ডাকা হয়েছে স্টুডিওতে। এক সময়ে শুটিং বন্ধ হয়ে যাওয়া শান্তা মুভিটি আবার শুরু করতে চাচ্ছিল মার্টিন। শান্তা মুভিটি পরিচালক থমাসের একটা ড্রিম প্রজেক্ট ছিল, যেটা তার মৃত মায়ের স্মৃতি স্মরণে লেখা। আর এই ছবিটি করার জন্য তখনকার সময়ে সবথেকে বিখ্যাত হিরো টি.কে. মহাদেবান ফোন করেছে মার্টিনকে। থমাস এই সিনেমা করতে যা চায়, মানে নতুন ক্যামেরা, নতুন সেট, এমনকি জার্মানের ক্যামেরাও এনে দেবে মার্টিন। যে সিনেমায় এমন একটা সুপারস্টার অভিনয় করবে সেটা নিশ্চিন্তে সুপারহিট হবে। কিন্তু টি.কে. মহাদেবানের নাম শুনেই থমাস সিনেমাটা আবার স্টার্ট করতে চাচ্ছে না। এই সিনেমাটিতে ক্লাইম্যাক্সে হিরো মারা যায়, আর এতে হিরোর আপত্তি থাকার কারণে শান্তা মুভির শুটিং অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। যদিও থমাস মহাদেবানকে হাত ধরে অভিনয় শিখিয়েছে, তবুও তাদের পার্সোনাল ইগোর কারণে সিনেমাটি আর শেষ করা যায়নি। এসব কারণে আবার সেই হিরো টি.কে. মহাদেবানকে নিয়ে মুভিটি স্টার্ট করতে চাচ্ছিল না থমাস। এটা তার লেখা স্ক্রিপ্ট, তার মুভি, সে যাকে ইচ্ছে তাকে দিয়েই করাবে। এই মডার্ন স্টুডিওর অবস্থা তেমন ভালো ছিল না, খুব খারাপ সময় যাচ্ছিল মার্টিনের। মাদ্রাজের টপ 3টি স্টুডিওর মধ্যে এটা ছিল একটি, কিন্তু এখন কালের বিবর্তনে এটা একেবারেই লাস্ট পজিশনে। এভাবে চলতে থাকলে মডার্ন স্টুডিও কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এ কারণে মার্টিন বারবার রিকোয়েস্ট করছিল থমাসের কাছে এই মুভিটি করার জন্য। হিরো এবং তার সাথে যে পার্সোনাল ভুল বোঝাবুঝি আছে সব ভুলে গিয়ে আবার একসাথে কাজ করতে বারবার মার্টিন রিকোয়েস্ট করছে। এর পূর্বে থমাস মুভির জন্য যা চেয়েছিল, যেভাবে চেয়েছিল তাই অ্যারেঞ্জ করে দিয়েছিল মার্টিন, কিন্তু সেই মুভিগুলো ভীষণভাবে ফ্লপ হয়। স্টুডিওর এই দুঃসময়ে একমাত্র থমাসই পারে পাশে দাঁড়াতে, সব কিছু ভুলে গিয়ে মহাদেবানকে নিয়ে মুভিটি করতে। অনিচ্ছা সত্ত্বেও থমাস মুভিটি আবার স্টার্ট করতে রাজি হয়। এ দিনটা ছিল শুটিংয়ের প্রথম দিন। নতুন সিনেমাটোগ্রাফার আনা হয়েছে। থমাসের চাহিদা অনুযায়ী নতুন ক্যামেরা, স্টুডিওটি শুটিং উপযোগী করে তোলা হচ্ছে। এটা ছিল তামিল সিনেমার প্রথম হরর মুভি। এমন সময়ে অনেক বছর পর থমাস শুটিং সেটে আসে। সিনেমা সেটে এসেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাবুর সাথে প্রথম শ্যুট নিয়ে আলোচনা করে। হিরো এখনও সেটে পৌঁছায়নি। হিরো পৌঁছানোর পরেই শুটিং স্টার্ট হবে। থমাস এই সিনেমার হিরোইন কুমারীর রুমে যায়। কুমারীর এটা প্রথম সিনেমা ছিল। অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করে থমাস সিনেমাটি করলেও হিরোর পরিবর্তে হিরোইনকেই ফোকাস করবে সিনেমাতে। এটা তাদের পার্সোনাল শত্রুতা বা অন্য কোনো কারণে হতে পারে। কুমারীকেও ওয়াদা করিয়ে নেয়, থমাস যেভাবে বলবে ঠিক সেভাবেই অভিনয় করবে কুমারী। তার কথা ব্যতীত অন্য কারো কথা যেন কুমারী না শোনে। এর কিছুক্ষণ পরেই শুটিং সেটে উপস্থিত হয় তামিল সিনেমার অভিনয় সম্রাট টি.কে. মহাদেবান। এত বড় একটা সুপারস্টার, স্বভাবতই সবাই তার এক্সট্রা কেয়ার করছিল। দূরে দাঁড়িয়ে নিশ্চুপ থমাস। এত বড় সুপারস্টার তৈরিতে যার অবদান, সেই থমাসকে বিন্দুমাত্র সম্মান দেখায় না হিরো। এমনকি তারা একে অপরের সাথে কথাও বলে না। সেটে এসেই নিজের ইচ্ছে মতো সব কিছু করতে চাচ্ছে হিরো। সিনেমার নাম শান্তার পরিবর্তে কান্তা রাখা হয় হিরোর পছন্দ অনুযায়ী। এমনকি যে সিনটা প্রথমে শ্যুট করতে চেয়েছিল থমাস, সেটাও পরিবর্তন করে। হিরোর মতে সে একটা ভালো সিন দিয়ে মুভিটি স্টার্ট করতে চাচ্ছে। পরিচালক শুধু নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। পরিচালকের কাছে বিষয়গুলো খুবই খারাপ লাগছে। শান্তা ছিল তার ড্রিম প্রজেক্ট, কিন্তু শুরু থেকেই হিরো সব কিছুতেই পরিবর্তন আনতে শুরু করেছে। এখানে একটু ফ্ল্যাশব্যাকে সিনেমাটা শুটিং কেন বন্ধ হয়েছিল তা দেখানো হয়। পূর্বের শুটিংয়ে থমাস যেভাবে ডিরেকশন দিচ্ছিল, মহাদেবান সেভাবে অভিনয় করছিল না। অভিনয় করছিল তার মন মতো। মহাদেবানের মতে সে দর্শকের ভাষা বোঝে। যেভাবে অভিনয় করলে দর্শক পছন্দ করবে ঠিক সেভাবেই অভিনয় করছে সে। কিন্তু থমাসের কাছে এটা একদমই পছন্দ হয় না। এই ছবির সাথে তার অনেক ইমোশন জড়িয়ে আছে।
এই বিষয়টা নিয়ে থমাস এবং হিরোর মাঝে ঝগড়া হয়, আর এ কারণেই মুভিটি তখন শেষ করা যায়নি। ঠিক আজও হিরো তার ইচ্ছে মতোই অভিনয় করছে, নিজেই শ্যুট স্টার্ট করছে, আবার নিজের ইচ্ছে মতোই কাট বলে শেষ করছে। শুটিং সেটের বাকি সবাই হিরোর অভিনয় পছন্দ করলেও থমাসের কাছে একদম পছন্দ হচ্ছে না, কিন্তু কিছুই করার নেই। এই সিনেমাটার ক্লাইম্যাক্সও হিরো ভেবে রেখেছে। এখানে কেউ থমাসের কথা না শুনলেও হিরোইনই ছিল তার অনুগত। থমাসের ডিরেকশন অনুযায়ী সে অভিনয় করবে। মূলত হিরোইন কুমারী ছিল পরিচালকের স্টুডেন্ট। বার্মায় যখন দাঙ্গা হচ্ছিল তখন কুমারী পালিয়ে এসেছে ভারতে। সেখান থেকেই মূলত থমাস তাকে নিয়ে এসেছে। তার বাসাতেই থাকে সে। কুমারীর চোখে সে অন্য কিছু দেখেছে। সেদিন ওই থমাস ভেবে নিয়েছে কুমারীকে যদি তামিল সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেওয়া হয়, সে একদিন বড় কিছু করবে। আর এ কারণেই কুমারী একটু বেশি অনুগত ছিল থমাসের। বিষয়টা আমাদের হিরো লক্ষ্য করে। কুমারীর ভাষায় এটা আপনার ছবি, ডায়লগ এবং অভিনয় আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। এটা ছিল থমাসের প্লাস পয়েন্ট। সে এই মেয়েটাকে ঢাল হিসেবে ব্যবহার করে হিরোর অহংকার মিশিয়ে দিতে চাচ্ছিল। ডায়লগ সহ সকল ইম্পর্টেন্ট শ্যুটগুলোতে হিরোইনকেই ফোকাস করা হচ্ছে। সত্যি সত্যি দেখা যায় এই মেয়েটার অভিনয় ছিল অসাধারণ। একটা সময় মনে হয় সে হিরোকেও ছাড়িয়ে যাচ্ছে অভিনয়ের দিক দিয়ে। মহাদেবান বিষয়টা লক্ষ্য করে। অভিনয় নিজের মাঝে ধারণ করে সেটা ক্যামেরার সামনে প্রকাশ করা এত সহজ কাজ নয়, যা এই মেয়েটি খুব সহজেই করে ফেলছে। আসলে পরিচালক কাউকে দেখলে বুঝতে পারে তাকে দিয়ে কি করানো সম্ভব। যেমন করে পরিচালক এই মেয়েটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, ঠিক একইভাবে হিরোকেও নিয়ে এসেছিল একদিন। টিকে মহাদেবান যখন থিয়েটারে অভিনয় করছিল তখন তার মাঝে থমাস ব্যতিক্রম কিছু দেখেছিল। এরপর সোজা তাকে বাড়িতে নিয়ে আসে, খাইয়ে পরিয়ে অভিনয় শেখায়। একদিন এই মডার্ন স্টুডিওতেই মহাদেবান লিড রোল করার সুযোগ পায়। থমাসের নির্দেশনা অনুযায়ী অভিনয় করতে শুরু করেছিল সে। আবার দৃষ্টিতে দুজনকে দেখে মনে হতো বাবা এবং ছেলে। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিতে থাকে সে। কিন্তু তাদের মাঝে কি এমন হলো, তারা আজ একে অপরের মুখ দেখতেও নারাজ। পরবর্তী দৃশ্য শ্যুট করা হচ্ছে। এখানে হিরোইন হিরোকে চর মেরে বসে। আসলে এটা স্ক্রিপ্টেই ছিল না। হিরোর বুঝতে বাকি থাকে না এটা থমাসের নির্দেশেই হয়েছে। কিছু কিছু শট নেবার পর হিরো ইচ্ছে করেই রিটেক করায়। ডিরেক্টর এবার বলে, তোমাদের হিরো রিটেক বলে না কেন? কিন্তু এখানেও হিরো বাজিমাত করে, নিজের দূরদর্শিতার প্রমাণ দেয় সে। এই শটটা হিরো আবার নিতে বলে, যেখানে হিরোইনকে বলা হয় আবার চর দিতে, কিন্তু পূর্বের মতো সে চর দিতে পারছে না। হিরো হিরোইনের হাত নিজের গালে বারবার লাগিয়ে অসাধারণ একটি অভিনয় ফুটিয়ে তোলে, যেটা দেখে সেটের সবার কাছে অনেক ভালো লেগে যায়। হিরোইনও বুঝতে পারে টিকে মহাদেবান আসলে একজন অসাধারণ অভিনেতা। হিরোইনও ইতিমধ্যে জেনে গেছে মহাদেবানকে এ পর্যন্ত নিয়ে আসার পেছনে থমাসের ওই হাত। কিন্তু তারা একে অপরের সাথে কথা বলে না কেন? থমাসের কাছে জানতে চাইলে থমাস বলে, তুমি জানো ও আমার সাথে কি করেছে? ওকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন তোমাদের হিরো একদম সুপারস্টার। আমার মাকে স্মরণ করে লেখা শান্তা মুভিটি তাকে দিয়েই করাতে চাচ্ছিলাম, কিন্তু মহাদেবান আমার কোনো ডিরেকশন না মেনে নিজের ইচ্ছে মতো অভিনয় করছিল। সে তো সুপারস্টার। আমার ইমোশন তার কাছে একেবারেই মূল্যহীন। দর্শক কি চায়, কি করলে দর্শক তাকে ভালোবাসবে, ঠিক তেমনটাই করছিল মহাদেবান। এমনকি সিনেমার ক্লাইম্যাক্সটাও পাল্টে দিতে চাচ্ছিল। আমার লেখা স্ক্রিপ্ট অনুযায়ী ক্লাইম্যাক্সে হিরো মারা যায়, কিন্তু এটা দর্শক পছন্দ করবে না এমনটাই ভাবছিল মহাদেবান। এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে মনোমালিন্য হয়। এক পর্যায়ে সিনেমার সেট থেকে বের হয়ে যায় মহাদেবান। এরপর থেকে সিনেমাটা বন্ধ ছিল। পরের দিন শুটিং শেষে কুমারী দাঁড়িয়েছিল মহাদেবানের জন্য। আসলে পরিচালকের কথা মতো সেদিন শুটিং সেটে তাকে চর মারাটাই একদম ঠিক হয়নি তার। এজন্য সে অনুতপ্ত, কিন্তু এতে মহাদেবান কিছুই মনে করেনি। মহাদেবান কুমারীকে একটি ফাংশনে নিয়ে যায়। মূলত মহাদেবান অভিনীত একটি সিনেমায় 1000 দিন থেকে চলছিল। এটা উদযাপন উপলক্ষে ফাংশনটি। যখন মহাদেবানকে স্টেজে উঠে কিছু বলার জন্য বলা হয়, তখন মহাদেবান কুমারীকে উদ্দেশ্য করে একটি গান বলে। এতদিন একসাথে সিনেমার শুটিং করার পর কুমারীকে সে পছন্দ করতে শুরু করেছে। গানটি যে কুমারীর উদ্দেশ্যেই বলা হচ্ছে, কুমারীও সেটা বুঝতে পারে।
এর পরের কয়েকদিন গানের সুর চলে। এখানে তারা দুজন দুজনের আরও কাছাকাছি চলে আসে, নিজেদের অজান্তেই একে অপরের প্রেমে পড়ে যায়। বিষয়টা থমাসের চোখে ঠিকই ধরা পড়ে। কুমারীকে সে ইচ্ছে মতো শাসায়। আসলে এ ব্যাপারে পূর্ব থেকেই সাবধান করে দিয়েছিল থমাস। মহাদেবান তো 1 নম্বরের ধোঁকাবাজ। তোমাকে নিয়ে সে খেলছে। কথাগুলো যেন বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল কুমারীর। তুমি ঠিকই একদিন বুঝবে, যেদিন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে মহাদেবান। এদিকে গতকাল থমাস অ্যাক্সিডেন্ট করেছে, তাই কুমারী আজ স্টুডিওতে আসেনি। কুমারীকে ছাড়া হিরোর যেন মন বসছিল না শুটিং সেটে। তড়িঘড়ি করে সবকিছু গুছিয়ে নিয়ে সোজা চলে আসছে থমাসের বাড়িতে। মহাদেবানকে দেখে কুমারী এগিয়ে আসে। মহাদেবান কুমারীকে শুটিংয়ের জন্য আসতে বলে, কিন্তু কুমারী যখন একা ছিল তখন তাকে আশ্রয় দিয়েছে থমাস। তার অনুমতি ছাড়া সে কোথাও যেতে পারবে না। কি করার, সব অভিমান ভুলে মহাদেবান থমাসের সাথে কথা বলতে চায়, কিন্তু থমাস তো মনে করে নিয়েছে তার অ্যাক্সিডেন্ট মহাদেবানই করিয়েছে। মহাদেবানের সাথে সে খুবই খারাপ ব্যবহার করে, বাড়ি থেকে বের করে দেয়। এরপর মহাদেবান যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল, কুমারী তাকে টেনে ধরে। মহাদেবান তখন থমাসের সাথে কি নিয়ে বিরোধ তার সবকিছুই বলে কুমারীকে। মহাদেবানের জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন পরিচালকের সাথে শান্তা মুভি নিয়ে ঝামেলা হয়। আর ঠিক তখন থমাস একটি মিথ্যে মার্ডার কেসে ফাঁসিয়ে দেয় মহাদেবানকে। কিছুদিন পর আবার থমাসই তার জামিন করিয়ে নিয়ে আসে। মহাদেবান তখনও জানত না তাকে কে ফাঁসিয়েছে। বাড়ি ফেরার সময় থমাস সবকিছু খুলে বলে। হিরোর অহংকার ভাঙার জন্যই এমনটি করেছে সে। এমনকি রাস্তার মাঝে নামিয়ে দিয়ে গ্রামে ফিরে যেতে বলে মহাদেবানকে। এরপর মহাদেবানের আবার স্ট্রাগল শুরু। সে জিরো থেকে এ পর্যন্ত এসেছে নিজের প্রচেষ্টাতেই। এসব শোনার পর তার প্রতি কুমারীর আরও ভালোবাসা বেড়ে যায়। তাদের দুজনের মাঝে সম্পর্কের কথা থমাসকে যেন কিছুতেই না বলে কুমারী এ ব্যাপারে সাবধান করে দেয় মহাদেবান। এদিকে তাদের দুজনের কাটানোর কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি এই সেটের কেউ তুলে রাখে। এটা হাতবদল হয়ে থমাসের কাছেও এসে পৌঁছায়। মহাদেবান ছিল বিবাহিত। এই শহরের ধনী বিশিষ্ট ব্যবসায়ীর একমাত্র মেয়ে দেবীর হাজবেন্ড সে। শ্বশুরের বার্থডে পার্টিতে আসার পর শ্বশুর মহাদেবানকে কুমারীর সাথে উঠানো সেই ছবিগুলো দেখায়, সাবধান হতে বলে। এই ছবিগুলো যদি মিডিয়ার সামনে আসে তাহলে মহাদেবানের কেরিয়ার একদম শেষ। মিশেমিশি এগুলো নিয়ে ঝামেলা করার কি দরকার? মহাদেবান এগুলো নিজের মতো করে ঠিকঠাক করে নিতে চাচ্ছিল। মহাদেবান এবং কুমারী গোপনে দুজনে মিশতেই থাকে। থমাসও সবকিছু জেনে চুপচাপ ছিল। এরপর আসে মুভির শেষ দৃশ্য ধারণের সময়। আজ মুভির ক্লাইম্যাক্সটি শ্যুট করা হবে। পূর্বের মতোই হিরো ক্লাইম্যাক্সটি চেঞ্জ করতে চাচ্ছে। লেখকের স্ক্রিপ্ট অনুযায়ী হিরো মারা যাবে, কিন্তু মহাদেবান এটা চেঞ্জ করে। মহাদেবান চাচ্ছিল ক্লাইম্যাক্সে হিরোর পরিবর্তে হিরোইন মারা যাবে। হিরো বেঁচে থাকলেই মুভিটা দর্শক বেশি পছন্দ করবে। এটা নিয়ে থমাসের আপত্তি থাকলেও তেমন কাজে আসে না। হিরোর পছন্দ অনুযায়ী ক্লাইম্যাক্স শ্যুট করা হচ্ছিল। ক্লাইম্যাক্সে দেখা যায় হিরোইনের মাঝে কোনো ভূত ঢুকে যায়, হাতে চাকু নিয়ে হিরোকে মারতে যাচ্ছে। ঠিক তখন হিরোর ভাই একটি বন্দুক নিয়ে হিরোইনকে শ্যুট করবে। স্ক্রিপ্ট অনুযায়ী তাই করা হচ্ছিল, কিন্তু হিরোর ভাই যখন গুলি চালায়, এটা সত্যি সত্যি গুলি ছিল, যেখানে নকল গুলি ব্যবহার করার কথা। হিরো অল্প একটু সরে গিয়েছে, আর এজন্যই তার বেঁচে যাওয়া। এর আগেও স্টুডিওতে হিরোকে মারার চেষ্টা করা হয়েছে, সে সময়ও সে অল্পের জন্য বেঁচে গিয়েছিল। মহাদেবান শিওর ছিল এগুলো থমাস করছে। থমাস আসলে তাকে মেরে ফেলতে চাচ্ছে। এবারও এগুলো নিয়ে থমাসের সাথে ঝামেলা হয়। এমন অনিরাপত্তায় হিরো আর শুটিং করতে চাচ্ছে না। কিন্তু থমাস ভেবে রেখেছে হিরো ক্লাইম্যাক্সে না থাকলেও কোনো প্রবলেম নেই, হিরোইনকে দিয়ে ক্লোজ শট নিয়েই মুভিটি শেষ করতে পারবে সে। কিন্তু এখানে ঘটে আরেকটি ঘটনা। কুমারীও শুটিং সেট থেকে বের হয়ে যায়। যেখানে মহাদেবান অভিনয় করবে না, সেখানে নিজেও অভিনয় করতে চাচ্ছে না। থমাস বিপাকে পড়ে যায়। মুভিটির শুটিং একবারে শেষ প্রান্তে এসে আবারও থেমে যায়। এদিকে কুমারী ছিল প্রেগনেন্ট, যেটা মহাদেবানকে বলার পর সে ভীষণ রাগ করে। সে কুমারীকে বোঝায়, এটা তোমার প্রথম ছবি, তুমি অনেক উপরে যেতে পারবে। এখন যদি তুমি প্রেগনেন্ট, বাচ্চা এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তাহলে তোমার কেরিয়ার একদম শেষ। কুমারীর তো কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, সে একদম সিম্পল। সে মহাদেবানকে পেলেই খুশি।
মহাদেবান কুমারীকে কথা দেয়, কাল ত্রিপতি গিয়ে আমরা বিয়ে করব। তবে হ্যাঁ, আমাদের দুজনের মধ্যকার সম্পর্কের কথা তুমি যেন থমাসকে বলো না। কুমারীও কথা দেয় সে কাউকেই বলবে না। এরপর মহাদেবান শুটিং সেট থেকে বের হয়ে যায়। রুমের বাইরে থমাসের সাথে তার দেখা হয়। থমাস কুমারীর রুমের দিকেই আসছিল। ঝড় বৃষ্টি সেই রাতে হিরো ব্যতীত সবাই মডার্ন স্টুডিওতেই রাত যাপন করে। মাঝরাতে হঠাৎ কুমারীর রুমে কেউ একজন বন্দুক হাতে নিয়ে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কুমারীকে পরপর 2টি গুলি করে মেরে ফেলে। কিলারের মুখ দেখা যাচ্ছিল না। কুমারীর নিতর দেহটি সেখানেই পড়ে থাকে। ওপেনিং দৃশ্যতে দেখা যাচ্ছিল কেউ একজন মডার্ন স্টুডিওতে গিয়ে একজনকে মেরে ফেলে। আসলে সেটা ছিল নায়িকা কুমারী। কিন্তু কে সেই কিলার, এটাই মূলত রহস্য। এখান থেকে শুরু হয় মুভির মূল থ্রিল পার্টটি, ইনভেস্টিগেশন অধ্যায়। এরপর থেকেই একের পর এক টুইস্ট আসতে শুরু করে। ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখলে আপনিও বুঝতে পারবেন না। গুলির শব্দ শুনে গার্ড যখন কুমারীর রুমে যায়, সে দেখে বিছানায় কুমারীর নিতর দেহটি পড়ে আছে, আর পাশেই বসে আছে থমাস। গার্ড দ্রুত মার্টিনকে জাগায়। পুলিশকেও খবর দেওয়া হয়। ইনভেস্টিগেশনের জন্য ইন্সপেক্টর ফনিক্স শুটিং সেটে আসে। ফনিক্স আসা মাত্রই সবাইকে সাবধান করে দেয়, এখন থেকে এখানে কারো মন মর্জি চলবে না। এটা এখন থেকে সিনেমা সেট নয়, এখন থেকে এটা আমার পুলিশ স্টেশন। ফনিক্স সোজা কুমারীর রুমে যায়। থমাস তখনও চুপচাপ বসেছিল পাশেই। রুমটিতে খোঁজাখুঁজির পর কুমারী এবং মহাদেবানের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি খুঁজে পায়। হাজার প্রশ্ন করলেও থমাস কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছিল না, চুপচাপ বসে আছে। এক পর্যায়ে ফনিক্স ফিল্মের রিলে আগুন লাগিয়ে দেয়। তখন পরিচালক উঠে দাঁড়ায়। সে তার স্টেটমেন্ট দিবে, কিন্তু তার আগে হিরোকে স্টুডিওতে ডেকে আনতে হবে। অপরদিকে আইজি বারবারই চাপ দিচ্ছিল, কিলার তো তোমার সামনে, সময় নষ্ট না করে দ্রুত কেসটা ক্লোজ করো। আর কোনোভাবে হিরো এবং তার পরিবারকে যেন এই কেসে ইনভলভ না করা হয়। শ্বশুর এমন বড়লোক হলে এরকম সার্ভিস তো পাওয়াই যাবে। কিন্তু দেবরাজ কিভাবে কেসটা ক্লোজ করবে? মার্ডার অফেন ক্রাইম সিনে এখনও কোথাও পাওয়া যায়নি, এমনকি সাসপেক্টের কাছেও পাওয়া যায়নি। বাইরে থেকে কেসটা সহজ মনে হলেও এটা অনেক জটিল কেস ছিল। কিন্তু কে শোনে কার কথা? সকাল হতে না হতেই মহাদেবানকে ডাকতে পাঠানো হয় 2জন কনস্টেবলকে। কিছুক্ষণের মধ্যেই মহাদেবান স্টুডিওতে আসে। তাকে দেখে যেন সবাই কিছুটা স্বস্তি পায়। কুমারীকে কেউ মেরে ফেলেছে, কিন্তু এ পর্যন্ত তার লাশটাও কাউকে দেখতে দেয়নি ইন্সপেক্টর। মহাদেবান এসে কুমারীর লাশ দেখতে চায়। এই প্রথম কুমারী মারা যাবার পর সবাই তার মুখ দেখতে পেল। মহাদেবান অনেক ভেঙে পড়ে, অনেক কান্না করে। পরিচালকের দিকে তেড়ে গিয়ে বলতে থাকে, তোমার ঝগড়া তো আমার সাথে, তুমি কেন এই নিষ্পাপ মেয়েটিকে মেরে ফেললে? থমাস মহাদেবানের গলা চেপে ধরে চিৎকার করে বলছিল সে, তুই তো অনেক বড় অভিনেতা, নিষ্পাপ মেয়েটিকে মেরে মিছেমিছি কিছু না জানার অভিনয় করছিস। একদিকে হিরো থমাসকে খুনি বলছিল, অপরদিকে থমাস হিরোকে খুনি বলছে। ইন্সপেক্টর ফনিক্স এসে তাদেরকে শান্ত করে। হিরো আসার পর থমাস তার স্টেটমেন্ট দিতে চেয়েছে, কিন্তু এখন তো সে উল্টো কথা বলছে। কেসটা আরও জটিল থেকে জটিলতম হতে যাচ্ছে। কিন্তু কে খুনি এটা বের করার দায়িত্ব তো ইন্সপেক্টরেরই। শুটিং সেটে উপস্থিত থাকা সকলকে সারিবদ্ধভাবে বসানো হয়। একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইন্সপেক্টর। প্রথমে ডাকা হয় রানীকে, যে ছিল কুমারীর ঘনিষ্ঠ বন্ধু। রানীর কাছে জানতে চাওয়া হয় সেদিন আসলে কি ঘটেছিল। মূলত কুমারীর কোনো ইচ্ছে ছিল না সিনেমা জগতে আসা, বরং রানী চাইতো সবসময় অভিনয় করতে। এরকম সুযোগ পাওয়ার পর রানী তাকে বুঝিয়ে সুঝিয়ে অভিনয় করতে রাজি করেছে। কিন্তু কিসের থেকে কি হয়ে গেল? সব ঠিক আছে, কুমারী বা বাকি সবাই স্টুডিওতে গতকাল অবস্থান করেছে কেন? আসলে গতকাল সিনেমার ক্লাইম্যাক্স শ্যুট করার সময় থমাস এবং হিরোর মাঝে ঝগড়া হয়। এরপর শুটিং বন্ধ হয়ে যায়। শুটিং বন্ধ হবার পর মহাদেবান এবং থমাস দুজনেই কুমারীর সাথে দেখা করে। থমাস যখন কুমারীর সাথে দেখা করতে আসে, তখন কুমারীর রুম থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। থমাস জোরে জোরে চিৎকার করছিল। আসলে হিরো এবং কুমারীর সাথে যে চক্কর চলছিল এটা থমাস জেনে গিয়েছে। মহাদেবানের সাথে সে যেন আর মেলামেশা না করে, এজন্যই শাসাচ্ছিল সে তাকে। সেটের অন্য একজনের কাছে জানা যায় ফটোগ্রাফার সভাপতি হিরো এবং কুমারীর প্রাইভেট ছবি উঠিয়েছে।
আর এই ছবিগুলো প্রডিউসার মার্টিনের কাছে কিছু টাকার বিনিময়ে বিক্রি করেছে। ক্লাইম্যাক্সে শ্যুট করার সময় যে বন্দুকটি ব্যবহার করা হয়েছে তা ছিল মার্টিনের, কিন্তু এখন সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই বন্দুক দিয়েই কুমারীকে মার্ডার করা হয়েছে। কেউ একজন বন্দুক চুরি করে এই কাজটি করেছে, কিন্তু পুলিশ তো পুলিশের ভাষাতেই কথা বলবে। নিশ্চয়ই গত রাতে মার্টিন হিরোইনের সাথে অন্তরঙ্গ হতে চেয়েছিল, হিরোইন এতে রাজি ছিল না, আর এ কারণে মার্টিন তাকে নিজের বন্দুক দিয়েই মেরে ফেলেছে। মার্টিন বারবার চিৎকার করে বলছিল, এসব কিছু মিথ্যে, আমি হিরোইনকে মারিনি, আমি কেন তাকে মারব। মার্টিন ইন্সপেক্টরকে আইজির ভয়ও দেখাচ্ছিল। এতে ফনিক্সের মাথা গরম হয়ে যায়। প্রাথমিক ডিগ্রি দেওয়ার পর মার্টিনকে জিজ্ঞেস করে, হিরো এবং হিরোইনের যে প্রাইভেট ছবিগুলো তোর কাছে আছে সেগুলো কোথায়। আসলে মার্টিন যেদিন ছবিগুলো হাতে পেয়েছিল সেই দিনই ছবিগুলো থমাস মার্টিনকে মেরে নিয়ে গিয়েছে। সন্দেহের তালিকা থেকে মার্টিনও বাদ পড়ে না। এদিকে আবার থমাসকেও সন্দেহ থেকে বাদ দেওয়া যাচ্ছে না, তার জুতায় রক্তের ছাপ। এমনকি স্টুডিওর গার্ডগুলি শব্দ শুনে যখন কুমারীর রুমে এসেছিল সেখানে সে থমাসকেই দেখতে পেয়েছে। স্টুডিওর বাকি সবারই সন্দেহ খুনটা নিশ্চয়ই থমাস করেছে। থমাস এখনও বলে যাচ্ছে কুমারীকে মহাদেবান খুন করেছে। এটা সে আগে থেকেই আন্দাজ করতে পেরেছে, আর এজন্যই সে গত রাত স্টুডিওতে ছিল। এবার জিজ্ঞাসাবাদের জন্য হিরোকে ডাকা হয়। মহাদেবান প্রথম অবস্থায় কুমারী এবং তার সম্পর্কের কথা গোপন রাখতে চাচ্ছে, কিন্তু ফনিক্স ছিল নাছোড়বান্দা, খুঁচিয়ে খুঁচিয়ে সব কিছুই বের করে ফেলে। মহাদেবান বাধ্য হয়েই সব কিছু খুলে বলে। তারা দুজন একে অপরকে ভালোবাসত। আগামীকাল তারা ত্রিপতিতে গিয়ে বিয়ে করতে চাচ্ছিল। বাইরে সবার মাঝে বসেছিল সিলভাম। সে মূলত মহাদেবানের ড্রাইভার ছিল। মহাদেবান এবং কুমারী যখন মিশতে শুরু করেছে এই সিলভাম সব খবর মহাদেবানের শ্বশুরকে দিত। একদিন তো মহাদেবানের শ্বশুরের কথা মতো সিলভাম কুমারীকে ভীষণ অপমান করে। এ কারণে অবশ্য মহাদেবান সিলভামকে অনেকটা পেটায়। মহাদেবান এবং কুমারীর সম্পর্কের কথা মহাদেবানের স্ত্রী দেবী জানত না। সে বারবার বলতে চেয়েও বলতে পারেনি। ফনিক্স তাদের সাথে একটা গেম খেলছিল। দরজার ওই পারেই দেবীকে বসিয়ে রেখে মহাদেবানের সাথে কথা বলছে সে। তাদের কথোপকথনে সব কিছু শুনে ফেলে দেবী, যা দেখার পর মহাদেবানের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। দেবীও গতকাল শুটিং সেটে এসেছিল, এ কারণেই তাকে ডেকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এছাড়াও গতকাল রাতে স্টুডিওতে একটি গাড়ি এসেছে যার নাম্বার প্লেট যাচাই করে জানা যায় এটা দেবীর কার। মহাদেবানকে জিজ্ঞেস করা হয় গতকাল দেবী কোথায় ছিল। দেবীকেও একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়, মহাদেবান গত রাতে কোথায় ছিল। তারা দুজনেই একই উত্তর দেয়, তারা দুজন বাসাতেই ছিল। এরপর ইন্সপেক্টর ফনিক্স দেবীকে যেতে দিলেও মহাদেবানকে রুমে বসিয়ে রাখে। এখানে থমাসকেও ডেকে আনা হয়। এখনও তারা একে অপরের সাথে কথা বলছিল না, দুজন দুজনকেই দোষ দিতেছিল। নিশ্চয়ই খুন মহাদেবান করেছে। মহাদেবানও বলে প্রতিশোধ নেওয়ার জন্য থমাস খুন করেছে কুমারীকে। এর আগেও থমাস মহাদেবানকে ফাঁসানোর চেষ্টা করেছিল, এবারও ঠিক তাই করছে। সিনেমার ক্লাইম্যাক্স শুটিংয়ের সময় কেউ একজন নকল বুলেটের জায়গায় অরিজিনাল বুলেট রেখেছিল। খুনের সাথে এটাও সম্পৃক্ত। জিজ্ঞাসাবাদের জন্য সিলভামকে ডাকা হয়। শুটিং সেটে যখন সবাই ব্যস্ত ছিল তখন সবার অগোচরে সিলভাম ডিরেক্টরের রুমে গিয়েছে। নিশ্চয়ই গুলি সিলভামই পাল্টিয়েছে। একটু প্রেসার দিতেই সিলভাম সব কিছু স্বীকার করে। ছোটবেলা থেকেই সে দেবীকে কোলে পিঠে করে মানুষ করেছে। তার চোখের সামনেই দেবীর সংসার নষ্ট হয়ে যাচ্ছে, এটা সে সহ্য করতে পারেনি। এজন্য বন্দুকে অরিজিনাল গুলি সে নিজেই লোড করেছে, যাতে হিরোর ক্লাইম্যাক্স অনুযায়ী গুলিতে কুমারী মারা যায়, কিন্তু সে কুমারীকে মারেনি। তাদের কথোপকথনের সময় মহাদেবানের শ্বশুর চলে আসে। আইজি তার বন্ধু ছিল। এই পাওয়ার খাটিয়ে সে তার মেয়ে এবং মেয়ের জামাইকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু পুলিশ ইন্সপেক্টর ফনিক্স ছিল ভীষণ বাঁকা টাইপের। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত কাউকে এখান থেকে যেতে দেবে না। এদিকে পুলিশ ইন্সপেক্টর পুরো স্টুডিওতে খুঁজে মার্ডারে ইউজ হওয়া বন্দুকটি খুঁজে পাচ্ছে না। একটি জায়গা চেক করা এখনো বাকি, সেটা হলো থমাসের সেফটি লকার। লকারটি খুলতে বললে থমাস জানায় কোডটি সে মনে করতে পারছে না। থমাসের এমন আচরণ সন্দেহজনক। লকারে সেই মার্ডারে ব্যবহৃত বন্দুকটি নাই তো। এ পর্যন্ত ইনভেস্টিগেশনের একটা বিষয় ক্লিয়ার। খুনি যখন গুলি করে তখন কুমারী জেগেছিল, এমনকি সে দরজাও খুলে রেখেছিল।
অর্থাৎ সে কারোর জন্য অপেক্ষা করছে। পায়ের নিশানা দেখে বোঝা যায় খুনি তার দিকে তাকিয়ে গুলি করেনি। এদিকে আইজিও স্টুডিওতে উপস্থিত। সে তো ইন্সপেক্টরের উপর ভীষণ রাগ। বারবার বারণ করা সত্ত্বেও কেন মহাদেবন এবং তার ফ্যামিলিকে এখানে ডেকে আনা হয়েছে? সে তো প্রথম থেকেই বলেছিল থমাসের কনফেশন নিয়ে তাকে অ্যারেস্ট করতে। এরপর আইজি নিজে মহাদেবন এবং দেবীকে নিয়ে যখন এখান থেকে বের হয়ে যাচ্ছিল, তখন ইন্সপেক্টর বলে, খুনিকে আমি জেনে গেছি। খুনি খুবই চালাক, সে খুবই নিখুঁতভাবে মার্ডারটি করেছে। ইন্সপেক্টর ক্রাইম সিনে একটি মাকাওয়ের পালক পায়, আর দেবীর বাসাতে আফ্রিকান 4টি মাকাও রয়েছে। দেবী যদি কুমারীকে খুন করত, তাহলে নিশ্চয়ই চোখে চোখ রেখে সামনাসামনি দাঁড়িয়ে গুলি করত। কিন্তু যে গুলি করেছে সে কুমারীর দিকে তাকাতে পারেনি। মহাদেবান যেহেতু কুমারীকে ভালোবাসত, এই কাজটা মহাদেবান করতে পারে। ইন্সপেক্টর মহাদেবানকে অ্যারেস্ট করতে চাচ্ছে। তখন সেটের সবাই রিকোয়েস্ট করতে থাকে মহাদেবানকে ছেড়ে দেওয়ার জন্য। যেহেতু ইন্সপেক্টর ক্লাইম্যাক্সের রিলটি পুড়িয়ে দিয়েছে, সবাই চাচ্ছিল এই সিনেমাটির ক্লাইম্যাক্সটা আবার শ্যুট করতে, যাতে সিনেমাটা রিলিজ করতে পারে। এই সিনেমার মাঝে পৃথিবী জানতে পাবে কুমারীকে। এই সেটের সবথেকে ভালো মেয়ে ছিল কুমারী। শুধু তার জন্যেই এই সিনেমার ক্লাইম্যাক্স শ্যুট করতে চাচ্ছিল সবাই। ফনিক্স সবার রিকোয়েস্ট রাখে, মহাদেবানকে সিনেমার ক্লাইম্যাক্স শ্যুট করার জন্য অনুমতি দেয়। মহাদেবানের স্ক্রিপ্ট অনুযায়ী ক্লাইম্যাক্সটা শ্যুট করা হচ্ছিল। ক্লাইম্যাক্সে হিরোইন মারা যায়। এখানে মহাদেবান যে অভিনয়টা করে সেটা একদম রিয়েল মনে হচ্ছিল। সত্যিকারের প্রেমিকাকে হারালে যেমন করে মানুষ কাঁদে, ঠিক তেমনি কাঁদছিল মহাদেবান। মহাদেবানের পারফরমেন্স দেখে এই প্রথম থমাস উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। ক্লাইম্যাক্স শ্যুট করার পর তাকে অ্যারেস্ট করার কথা, কিন্তু তার পারফরমেন্স এতটাই রিয়েল ছিল যে সবাই বুঝতে পারে মহাদেবান সত্যি সত্যি কুমারীকে ভালোবাসতেন। কিছুক্ষণের জন্য হলেও সবাই মনে করে নেয় মহাদেবান কুমারীকে কোনোভাবেই মারতে পারে না। ইন্সপেক্টরও তাকে অ্যারেস্ট করার পরিবর্তে রেস্ট করতে বলে। এদিকে আইজি কাতিকে এই কেসের সব দায়িত্ব দিয়ে ইন্সপেক্টর ফনিক্সকে হ্যান্ডকাপ লাগিয়ে চেয়ারের সাথে আটকে রাখে। আইজি এটা ভালোভাবে জানত, কথা দিয়ে ফনিক্সকে কোনোভাবেই আটকানো যাবে না। মহাদেবান যখন রুমে রেস্ট করছে, তখন থমাস সেখানে আসে। থমাস তার ভুল বুঝতে পেরেছে। আজ এতক্ষণ ধরে মিছিমিছি মহাদেবানকে সে খুনি ভেবেছিল। মহাদেবান তো সত্যি সত্যি কুমারীকে ভালোবাসত, সে কিভাবে খুন করতে পারে তাকে? আজ ক্লাইম্যাক্স শ্যুট করার সময় মহাদেবান অভিনয় করেনি, সেটা রিয়েল ছিল। পরিচালকের চোখ সেটা বুঝতে পেরেছে। মেয়েটা আসলে অসহায় ছিল, বার্মা থেকে পালিয়ে এসেছিল। এখানে কে তার শত্রু, কে তাকে এমন নির্মমভাবে হত্যা করল? মহাদেবান এতক্ষণ চুপচাপ সব শুনছিল। সে তার হিংস্র রূপে ফিরে আসে, বলে, কুমারীকে আসলে আমি মেরেছি। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, সেই স্পষ্ট মার্ডার মিস্ট্রি এখানে রিভিল করা হয়। বৃষ্টির রাত, কুমারী দরজা খুলে মহাদেবানের জন্য অপেক্ষা করছে। ঠিক তখন মহাদেবান একটা পিস্তল হাতে কুমারীর রুমে প্রবেশ করে। কোনো কথা না বলেই কুমারীকে শ্যুট করে, আর কুমারী সেটা হাসি মুখেই মেনে নেয়। এজন্য তার মরার পরেও মুখে হাসি লেগেছিল। মহাদেবান থমাসকে বলছিল, কুমারীর মৃত্যুর জন্য আপনিও দায়ী। আমি যা কিছু শিখেছি সবকিছু আপনার কাছ থেকে। কুমারী আসলে আমাকে ধোঁকা দিতেছিল, কিন্তু আমি তাকে সত্যি সত্যি ভালোবাসতাম। আমি কুমারীর জন্য আমার সংসার, আমার কেরিয়ার সব কিছু ছাড়তে রাজি ছিলাম। কুমারী তখন প্রেগনেন্ট ছিল, কিন্তু কুমারী আমার সাথে নাটক করেছে আমাকে নিচু দেখানোর জন্য। কুমারীকে দিয়ে টোপ ফেলেছেন। আপনি কুমারীকে আমার সাথে ঘনিষ্ঠ হতে বলেছেন। আপনার ওই ইশারায় আমাদের ঘনিষ্ঠ ছবি তোলা হয়, যা দিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেল করেছেন। মানুষ এতটা নিচু কেমন করে হতে পারে? আমি তো কুমারীকে বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু আপনার কারণেই মেয়েটা মারা গেল। আমি সবকিছুই জেনে গেছি, সবকিছু দেখে ফেলেছি। একদিন যখন কুমারীর রুমে যাই আমি, কুমারী তখন ছিল না। কৌতূহলবশত তার সুটকেসটি খুলি, সেখানে আমাদের সেই আপত্তিকর ছবিগুলো ছিল। আপনি এবং কুমারী মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, এটা আমি ভালোভাবেই জেনে গেছি। রুমের মাঝে আরেকটু খোঁজাখুঁজি করলে একটা রেকর্ডেড সিডি পাই, যেটা শোনার পর আমি আরো ক্লিয়ার হয়ে গিয়েছি। আপনারা দুজন আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছেন। কুমারী কোনো প্রেগনেন্ট ছিল না। আপনি তাকে এমনটি বলতে বলেছিলেন আমাকে বিভ্রান্ত করার জন্য। আমার সাথে সে তো অভিনয় করছিল, যেমনটা আপনি বলছিলেন।
সবকিছু জানার পরও মহাদেবান তার কাছে জানতে চেয়েছিল, তোমার প্রেগনেন্ট হওয়া বা আমাদের বিষয়ে তুমি কি থমাসকে কিছু বলেছ? থমাস কি আমাদের ব্যাপারে কিছু জানে? কুমারী তখনও অস্বীকার করে। যদিও মহাদেবান রেকর্ডেড অডিওর মাধ্যমে সবকিছু শুনে ফেলেছে, কুমারী থমাসকে সব বলেছে। সেই অডিওতে তারা দুজন কথা বলছিল মহাদেবানকে নিয়ে। এরপর থেকে মহাদেবানের কুমারের প্রতি একদম বিশ্বাস উঠে যায়। সে তখনও মহাদেবানকে ধোঁকা দিচ্ছিল, আর এ কারণে কুমারীকে মরতে হয়েছে। মহাদেবান কুমারীকে পাক্কা প্ল্যান করে মেরেছে। মার্ডারের পর পরিচালকের জুতোয় কুমারীর রক্ত লাগিয়ে দিয়েছে। এবার থমাস নিশ্চিত জেলে যাবে। এতক্ষণ চুপচাপ সবকিছু শুনতে থাকলেও থমাস এবার বলে, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। তুমি কি এমন ভেবেছ? আসলে আমরা দুজনেই হেরে গেছি। আমরা দুজনেই খুনি। অনেক আগেই আমাদের কথা বলা উচিত ছিল। মেয়েটা বারবার বলতো কথা বলতে, কিন্তু ইগো, অহংকারের কারণে দূরে দূরে থাকতাম। আফসোস, তুমি কেন সেই অডিওটির পুরোটা শোনোনি? এটা বলার পর কাঁদতে কাঁদতে থমাস চলে যায় রুম থেকে। থমাস নিজের রুমে গিয়ে কুমারীর মৃত্যুর জন্য নিজে দায়ী এরকম একটা নোট লিখে সুইসাইড করে। গুলি শব্দ শুনে মহাদেবান থমাসের রুমে আসলে দেখতে পারে থমাসের দেহটি নিচে পড়ে আছে। ইন্সপেক্টরও তার হাতের হ্যান্ডকাপটি ভেঙে উপরে আসে। ফনিক্স প্রথম থেকেই জানতো খুনি আসলে মহাদেবান। এ পর্যন্ত সে অনেক লাশ দেখেছে, কিন্তু কারো মুখে এমন হাসি দেখেনি। এমনটা হতে পারে তখনই যখন খুব কাছের মানুষের হাতে তার মৃত্যু হয়। কুমারীকে মারার জন্য একদিন তুমি ঠিকই পস্তাবে। সারা জীবন এই অপরাধ বোধ তুমি বয়ে বেড়াবে। মহাদেবান বাড়িতে এসে সেই অডিও ক্লিপটির পুরোটা অংশ শোনে, যেখানে কুমারী থমাসকে তাদের ভালোবাসার কথা বলছিল। মহাদেবান তাকে অনেক ভালোবাসে, তারা বিয়েও করবে। এগুলো শোনার পর থমাস অনেক খুশি হয়। এই বিষয়গুলো নিয়েই তারা হাসি তামাশা করছিল। পুরো রেকর্ডটা না শুনেই মহাদেবান মস্ত বড় একটা ভুল করে বসেছে। সে এখন অনুতপ্ত, কিন্তু হাজার চেষ্টা করেও সে কুমারীকে কখনো ফিরে আনতে পারবে না। সিনেমার শেষের দিকে দেখা যায় কান্তা মুভিটি রিলিজ হয়েছে। যেমনটা সবাই ভেবেছিল, সিনেমাটা পুরো সুপারহিট। সবাই কুমারীর অভিনয়ের প্রশংসা করছে। এত কিছুর পরেও কিশোর যেন একটা অভাব ছিল মহাদেবানের কাছে। কুমারীকে মারার অপরাধ বোধ নিয়ে তাকে সারা জীবন বেঁচে থাকতে হবে।